আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব OnePlus Nord C6 স্ন্যাপড্রাগন SoC প্লাস 1.5K কি ডিসপ্লে বিগ, তারপরও হতাশ করবে। ওকে, তো OnePlus-এর আমরা Nord C6 যেটা, এটা আজকে আমরা রিভিউ দেবো প্লাস রিয়েক্ট করবো, সেটা তোমরা ভালো করে জানো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। যারা সুপার লেভেলের কনফিউজড OnePlus Nord C6 কিনবেন নাকি আসলে কিনবেন না, আই থিঙ্ক আজকে ক্লিয়ার। ফোন দেখলেই, চেহারা দেখলেই সাথে সাথে কিনে ফেলতে হয় না, একটু বোঝার দরকার আছে। কয়েকদিন আগে এটা একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়েছিলেন, বাট চলুন আজকে ফাইন্ড আউট করি আসলে এই ফোনটা বর্তমানে কেনার মতো কিনা। OnePlus Nord C6 স্মার্টফোনটার ভিতরে বড়সড় ব্যাটারি রয়েছে, স্ন্যাপড্রাগনের SoC রয়েছে, মেইন 7S Gen 4। এটা একটা মিড রেঞ্জের চিপসেট, অবশ্যই মানে 35 থেকে 40-এর মধ্যে এই চিপসেটটা ঠিকঠাকভাবে কি মেক সেন্স করে। বাট এটার প্রাইসটা এখন বর্তমানে কিরকম সেটা আমি জানি না, জানলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে ঠিকঠাক আছে কিনা। তো চলো ভিডিও প্লে করি। ক্যামেরায় OIS থাকছে, প্রিভিয়াস জেনারেশন থেকে রেজোলিউশন বেড়েছে ডিসপ্লেতে। যেমন এখন এই স্মার্টফোনের রেজোলিউশন হচ্ছে 1.5K, 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট দিচ্ছে। শুনে হয়তো মনে হতে পারে আগের চাইতে অনেক বেটার কিছু, বাট কমতিরও জায়গা আছে অনেকটাই, যে কারণেই আপনার না কেনা উচিত এই স্মার্টফোন। Nord C6 এর রিভিউ ইউনিট আমাদের স্টুডিওতে এসেছিল SMS গ্যাজেটস থেকে। তাদের কাছে আপনারা OnePlus এর ডিভাইসগুলো রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। ওদের প্রত্যেকটা ব্র্যান্ডেই অ্যাভেলেবল রয়েছে, ডেসক্রিপশনে ইনফরমেশন মেনশন করা আছে। ফার্স্ট অফ অল, ডিজাইনের কথা বলতে গেলে আমরা প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করছিলাম প্লাস্টিক বিল্ড স্মার্টফোন, তবে রিয়ার প্যানেলটা ফ্রস্টেড হওয়াতে এটাতে ফিঙ্গারপ্রিন্ট কম বসে, দেখতে সুন্দর লাগে আর কি। তাছাড়া হ্যান্ড ফিলও বেশ ভালো। ওয়েট তোমার 208 গ্রাম ভাই, ওয়েটটা মোটামুটি এটা ভালোই, মানে মোটামুটি বলা যায় ভালো, কি মানে ভালো একটা ওয়েট আছে অবশ্যই। আর থিকনেস হলো 8.5 মিলিমিটার, যেহেতু ব্যাটারিটা বড় সড়ো দিয়েছে ওই হিসেবে থিকনেস একটু হয়তো মোটাই আর কি। আর 208 গ্রাম একটু মোটামুটি বেশি একটা ভারী ফোন বলা যায়। তো যাদের হাত ছোটো তাদের জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, বাট যাদের হাত বড় সড়ো আছে বা তারা কিছুদিন ইউজ করলে কি হয়তো এটা কি তাদের সাথে কি একদম পুরোপুরি স্টেবল, মানে 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 অভ্যস্ত হয়ে যাবে আর কি। তো চলো বিউটি প্লে করি। এই স্মার্টফোনের বডি ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক ওরা দেয়নি, তবে এটাতে IP68 এন্ড 69 এর রেটিং রয়েছে। ওকে, যেটা ভালো। স্মার্টফোনটাকে পানিতে ভিজাতেই পারেন। অন্যদিকে অনলাইনের একটা রিপোর্ট অনুযায়ী স্মার্টফোনটা মিলিটারি স্ট্যান্ডার্ড 810S এর সার্টিফাইড। সো শক্তপোক্ত মোটামুটি হতে পারে। হ্যাঁ, মোটামুটি শক্তপোক্ত বলা যায়, মানে মিলিটারি গ্রেড S10H একটা মানে সার্টিফিকেট অবশ্যই আছে। তো সেটা যদি তোমার পকেট ডিস্টেন্স থেকে যদি ফোনটা পড়ে যায় বা হাত থেকে ফোনটা পড়ে যায়, তাহলে কি ভাঙার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, বাট ইচ্ছা করে যদি ঢিল না মেরে ফেলে দাও তাহলে তো ফোনটা ভাঙবে, এটাই স্বাভাবিক। বাট ওরকম করতে যাবেন আশা করি। তো চলো বিউটি প্লে করি। ফোন দিয়ে তো আর মারামারি করার দরকার নাই অ্যাকচুয়ালি। যেটা বললাম, ডিসপ্লের প্রসঙ্গে আসলে আমরা এখানে প্যানেলটা পেয়ে যাব, এটা সিমেট্রিক্যাল বলতে পারেন আপনি। হ্যাঁ, চারিপাশ থেকে সিমেট্রিক্যাল, তবে একটু রাউন্ডেড টাইপের। অর্থাৎ আমরা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেমন দেখি কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড থাকে, স্মার্টফোনটা ওই টাইপের একটা ফিল আপনাকে দেবে। আর বেজেল এরিয়াও মোটামুটি ন্যারোই, সাইজ 6.78 ইঞ্চ। ওকে, ডিসপ্লেটা বেশ বড় সড়ো পাচ্ছি 6.78 ইঞ্চি, যেটা আই থিঙ্ক বিশেষ করে মিডিয়া কনজিউম করে আর গেমিং করে কি মজা পাওয়া যাবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর হ্যাঁ, রাউন্ড শেপ ডিসপ্লে দেখতে খুবই প্রিমিয়াম লাগে, যেটা আই থিঙ্ক বেশ গুড। আর পাঞ্চল কাটারটা আমার কাছে একটু মনে হচ্ছে বড় মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে, বাট তোমাদের কাছে কি মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো বিউটি প্লে করি। সরি, ওয়েট। মোটামুটি ন্যারোই, সাইজ 6.78 ইঞ্চ। 144 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট আছে, যদিও আমরা টেস্ট করতে গিয়ে দেখলাম যে সব জায়গায় 144 হার্টজ তো আসে না। মোস্টলি আপনি 120 হার্টজ, 90 টু 120 হার্টজেই পাবেন। কিছু অ্যাপ সাপোর্ট করবে 144 হার্টজ। 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এই ডিসপ্লে, এবং 3840 হার্টজ PWM ডিমিং সাপোর্ট করছে। 36 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। সো এটার ব্রাইটনেসও প্রিভিয়াস জেনারেশন থেকে একটু বেড়েছে, এবং সেটা আপনি HBM এর ক্ষেত্রে ফেস করবেন। যখন আপনি ইনডোর আউটডোর যে কোনো কন্ডিশনে ব্যবহার করুন না কেন, বুঝবেন যে হ্যাঁ, এটার ব্রাইটনেস প্রিভিয়াস জেনারেশন যদি আসলে কেউ ব্যবহার করে থাকেন তাহলে ধরতে পারবেন। আদারওয়াইজ যদি নরমালি বলতে চাই, হ্যাঁ, রেগুলার কাজ বাজে বাইরে বসে করুন, ঘরে বসে করুন, কিংবা হার্শ লাইটের নিচে করুন, ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে সমস্যায় পড়বেন না। তাছাড়া ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ। আর এই ডিসপ্লেটার নিচেই রয়েছে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অপটিক্যাল, তবে এটার পজিশনটা একেবারে বেশি নিচ দিকে, অতিরিক্ত নিচ দিকে, মানে এটাতে রিচ আউট করা একটু মুশকিল। দেখবেন যে অপটিক্যাল গুলো নিচ দিকে থাকে, যেটাতে হচ্ছে গিয়ে ওই যে আল্ট্রাসনিক, ওইটা একটু মাঝের দিকে থাকে। সো এইটাতে হাত নিতেই একটু প্যারা লাগে, বাট একবার নিয়ে ফেলতে পারলে দেখবেন যে এটা মোটামুটি ফাস্ট অ্যান্ড একুরেট। টপ সেন্টারে পাঞ্চল কাটআউট রয়েছে, এটার সাইজটা আরো একটু ছোট থাকলে দেখতে আরো বেশি সুন্দর লাগতো। যেটা আমি কিন্তু আগেই বললাম, মানে ভিডিও শুরুতেই, মানে ডিসপ্লে প্রসঙ্গ যখন বলছিলাম তখন পাঞ্চল কাটআউট নিয়ে আমি বলেছিলাম, কারণ এটা আমার কাছে একটু আসলে বড় মনে হচ্ছে। চিন বেজলটা একদম সুপার লেভেলের ন্যানো বা সিমেট্রিক্যাল বলা যায়, যেটা আই থিঙ্ক বেশ গুড, বাট পাঞ্চল কাটআউট একটু বেশি বড় মনে হচ্ছে, যেটা একটু খারাপ লাগছে। বাট ওভারঅল মানে মানিয়ে নেওয়ার মতন এই একটা অবস্থা। তো চলো বিউটি প্লে করি।
ডিসপ্লেটা আরো বেশি ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফিল দিত মেবি। সেটাই। ডিসপ্লের পরে পারফরমেন্সে চলে আসলে আমরা এখানে দেখতে পাই Qualcomm Snapdragon 7s Gen 4 রয়েছে। জিনিসটা শুনে অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার যদি কম্পেয়ার করেন প্রিভিয়াস জেনারেশনের সাথে তাহলে আপনার কাছে মনে হবে না এটা তো ছোট হয়ে গেল। আসলে ছোট, কারণ প্রিভিয়াস জেনারেশনে আমরা মিডিয়াটেক ডিমেনসিটির যে এসওসিটা দেখলাম ওইটা আরো বেশি, মানে ওটা OnePlus Nord C5, ওটা আমরা পাচ্ছি MediaTek Dimensity 8350, ঠিক আছে, যেটা তুলনামূলকভাবে যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই 7th Gen 4 থেকে অনেকটা এগিয়ে আছে। তো আর মানে কি আমাদের প্রিভিয়াস জেনারেশন তো বেটার, মানে পারফরমেন্সের দিক থেকে ওটাই তো এগিয়ে আছে, তাই না? 7th Gen 4 তো অনেকটা পিছিয়ে আছে, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। তো চলো বিউটি প্লে করি। পাওয়ারফুল ছিল। ইভেন আমি এখন যদি ক্লিয়ার করি, গেমিং এর জন্য ওইটা আরো বেশি বেটার আউটপুট দিত। সেটাই। স্ন্যাপড্রাগন অনেকে কিনতে চান সাস্টেনেবিলিটির জন্য, দীর্ঘদিন পর্যন্ত একটা সাস্টেনেবল রেজাল্ট দিবে, কিন্তু দিবে সেই রেজাল্টটা একদম পিকে গিয়ে না, আসলে এই হচ্ছে বিষয়। অ্যান্ড্রয়েড 16 বেসড এই ডিভাইসটাতে স্টোরেজ টাইপ UFS 3.1 এবং 8GB র্যামে পাওয়া যাবে 128 এবং 256GB হচ্ছে গিয়ে স্টোরেজে। তো পারফরমেন্সের জায়গাটাকে আমি Nord C5 এর তুলনায় বেশ কিছুটা আসলে পিছিয়েই রাখবো। এটার UI এক্সপিরিয়েন্স আপনার কাছে ভালো লাগার কথা। OxygenOS 16.0.5 এ রান করছে রাইট নাও, বাট এটা যেহেতু গ্লোবাল, তো সেই জায়গা থেকে আপনারা এখানে ওই এক্সট্রা ব্লোটার বা চাইনিজ ফোনগুলোর যে একটা বিষয় দেখি, নোটিফিকেশন ডিলের মতো ইস্যু, এই জাতীয় প্রবলেম ফেস করবেন না। মানুষ একটা সময় OnePlus-এর ফোন কিন্তু শুধুমাত্র ওদের UI এর জন্য। UI এক্সপিরিয়েন্স সেই লেভেলের ছিল যেখানে সিমিলার প্রাইস পয়েন্টে রেডমি কিংবা অন্যান্য ব্র্যান্ডগুলোর স্মার্টফোনে আমরা অতটাও মজা হয়তো পেতাম না। তো OnePlus-এর UI আসলে সেই জায়গায় আছে, স্মুথনেসের জায়গাটা ঠিকই আছে, তবে আরো বেশ কিছু সমস্যা ছিল, যেমন ডিসপ্লেতে গ্রিন লাইন, আরো অনেক কিছুর কারণে তারা তাদের সেই জায়গাটা হারিয়ে ফেলছে। ইভেন এখন এসে প্রাইস টু পারফরমেন্স বিবেচনা করতে গেলে তো অনেক দূর পিছিয়েই পড়ে। যেমন এই ডিভাইসটাই পিছিয়ে পড়ে। এই ডিভাইসটার কারেন্টলি প্রাইস রয়েছে 45,000 টাকা। হোয়াট, সিরিয়াসলি ভাই? 45,000 টাকা পাচ্ছি 128GB, যেটা কিন্তু আই থিঙ্ক 8GB র্যামটা ঠিক আছে, বাট 128GBটা অনেকটা কম মনে হচ্ছে, যেটা আই থিঙ্ক বাজেট হিসেবে খুবই কম। প্লাস যে বাজেটে ফোনটা এসেছে এটা তো ভাই পারফরমেন্স সেকশনটা পুরোপুরি খেয়েই দিয়েছে, ঠিক আছে, মানে পুরোপুরি খেয়ে দিয়েছে। তো যেটা আসলে সমস্যা, কারণ আগের ডিভাইস যেটা মানে এর আগের যে ভ্যারিয়েন্টটা ছিল বা আগের ইয়ারের যেটা ভ্যারিয়েন্ট ছিল, ঠিক আছে, ওটা কিন্তু তোমার পারফরমেন্স দিক থেকে এগিয়ে ছিল, বাট এটা আবার পারফরমেন্স সেকশন নাকি খুবই কম। তো হিসেবে দাম হিসেবে এটা আসলে মেক সেন্স করছে না, প্লাস কি এটা কি অবশ্যই ভ্যালু ফর মানি বলতে পারছি না। তো চলো বিউটি প্লে করি। 45,000 টাকা আপ টু দ্য মার্ক না, তার মধ্যে এই পারফরমেন্সের জায়গাটা আমি বলবো। হ্যাঁ, আপনি যদি রেগুলার কাজবাজ করেন সেই কাজগুলো এটা হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, সেটাই। নর্মালি কি করা হয়, হয়তো আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ব্যবহার করেন, ভিডিও দেখেন, টুকটাক মাঝে মধ্যে ক্যাপকাট চালাচ্ছেন, সামটাইমস একটু গেমিং করবেন, হ্যাঁ সেই কাজগুলো তো হ্যান্ডেল করতে পারবে। বাট ডেডিকেটেডলি গেমিং এর জন্য চয়েস করতে চাইলে এই ফোনটা না কিনে বরং আপনারা গেমিং এর জন্য ডেডিকেটেড কিছু ডিভাইসই আছে অ্যারাউন্ড 45K এর মধ্যে, সেগুলো নেওয়া উচিত। হ্যাঁ, হয়তোবা চাইনিজ ভ্যারিয়েন্ট হবে, স্টিল আপনাকে অনেক বেশি বেটার রেজাল্ট দিবে। এমনকি এই স্মার্টফোন গেমিং টাইমে মোটামুটি বেশ ভালোই হিট জেনারেট করতে দেখছি আমরা। আচ্ছা, গেমিং এর প্রসঙ্গে না হয় একটু পরে আসি। যা বলছিলাম, মাল্টিটাস্কিং এ ওর আউটপুট ভালো, বিশেষ করে র্যাম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করছে, 8GB র্যাম, বাট সেটার ম্যানেজমেন্ট ভালো। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইমও কিন্তু আপনার মনে হবে হাই মিড রেঞ্জ স্মার্টফোনের মতোই একটা রেজাল্ট দেয়, যদিও এই এসওসিটা মোটেই হাই মিড রেঞ্জের না। তবে আপনি যদি গেমিং করতে চান, যেমন গেনশন ইম্প্যাক্ট আমরা এটাতে রান করছিলাম, গেনশন ইম্প্যাক্ট 30 মিনিটস প্লাস গেম প্লের সময় দেখলাম স্মার্টফোনটা ভালোই হিট জেনারেট করছে, প্রায় 42 ডিগ্রির মতো চলে আসছিল, যেটা আসলে এই এসওসির হওয়ার কথা না, বাট স্টিল এসেছে। ইভেন ফ্রেম রেট অনেকটাই ড্রপ করছে। লাইক আপনি যদি অ্যাভারেজে বলেন 35 মিনিটসের পরে গিয়ে বা 30 মিনিটসের পরে গিয়ে, সেটা তখন 45 FPS এর আশেপাশে চলে আসে, যেটা আমার কাছে মানে বিলো স্ট্যান্ডার্ড মনে হয়েছে। ইভেন পাবজির ক্ষেত্রে আমরা দেখছি এটা সুপার স্মুথ এক্সট্রিম প্লাসে প্লে করা যাচ্ছে ঠিকই, কিন্তু রেজাল্টটা একদম আশানুরূপ না। যেমন মানে এতটা হিটিং আমি ওখানে আশা করিনি, প্রায় 38 থেকে 40-এর মতো আসে। যদি আপনি আউটডোরে বসে তার একটু পসিবিলিটি রয়েছে। বিশেষ করে যারা তোমরা হেভি গেমার আছো তাদের জন্য এই ফোনটা আবার ঠিকঠাক হবে না, কারণ গেমিং করে অতটা মজা পাবে না, কারণ বেশি মানে 30 মিনিট প্লাস যখন তুমি গেমিং করবে তখন ফোনটা কি 40 ডিগ্রি প্লাস কি তোমার মানে গরম করে, যেটা কিন্তু আসলে সমস্যা। হ্যাঁ, স্ন্যাপড্রাগন 7th Gen 4 এটা অবশ্যই ভালো একটা চিপসেট, মানে মোটামুটি মিড রেঞ্জের চিপসেট বলতে পারো, 30 থেকে 35-এর মধ্যে বর্তমান সেরা, ঠিক আছে, বাট 45,000 এই চিপসেটটা কি আসলেই মানে সেরা বলতে পারছি না, কারণ এখানে তোমার অবশ্যই মানে 8 Gen 4 বা 8 Gen 1 দিত তাহলে বলতাম না ঠিকঠাক ছিল, বাট এটা বাজেট হিসেবে অনেকটা কম। তো চলো বিউটি প্লে করি। এই যে এসওসি কিন্তু ওই লেভেলে হিট জেনারেট করার মতো এসওসি না, হয়তোবা সফটওয়্যার অপটিমাইজেশনের কোনো বিষয় থাকতে পারে, যেটা ইন ফিউচারে আপডেটের মাধ্যমে ফিক্স করা পসিবল খুব সহজেই, হয়তো OnePlus সেটা করবে। তবে রিসেন্টলি তেমন কোনো আপডেট আসেনি যার মাধ্যমে এটা ফিক্স করা হয়েছে বা এরকম কোনো বিষয় আমরা পাইনি। তাছাড়া গেমিং টাইমে যদি আপনারা আবার চিন্তা করেন যে আমরা একটু রেকর্ডিং অন করে গেম প্লে করবো, সেক্ষেত্রে কিন্তু স্মুথনেসটা অনেকটাই হারিয়ে ফেলবে। ইভেন এই স্মার্টফোনটাতে আমরা কুলার সেট করে গেম প্লে করেছি, বাট কুলার সেট করলে যেটা হয়, হ্যাঁ পারফরমেন্স তুলনামূলকভাবে কিছুটা বেটার পাওয়া যায়, ফ্রেম রেটটা আর একটু উপরের দিকে আসে,
স্টিল একদম মানে গেমিং এর জন্য চয়েস করার মতো ডিভাইস এটা মোটেই না। এমনিতে এই স্মার্টফোনটা রেগুলার ইউসেজে কখনো রিবুট করার মতো ইস্যু বা ল্যাগ করছে এই জাতীয় প্রবলেম আমরা ফেস করিনি। Okay. তবে ক্যামেরায় ল্যাগ পেয়েছে দুবার, বাট এটা একদম শুরুর দিকে মানে ফোন অন করার পর ওই টাইমে, কিন্তু তার পরবর্তীতে আর এই সমস্যা পাওয়া যায়নি। সো পারফরমেন্সের জায়গায় আপনি এটা অবশ্যই মাথায় রাখতে পারেন। আপনার যদি আসলে এমন একটা ফোন দরকার হয় যে ফোনটা দিয়ে আপনি বেসিক কাজবাজ করেন, গেমিং টেমিং ওরকম করেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার চয়েস এটাকে রাখতে পারেন। আদারওয়াইজ আমার মনে হয় অন্য অপশনের দিকে যাওয়াটা বেটার। ক্যামেরাতে আসলে আপনারা দেখতে পাবেন রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, যেখানে OIS আছে। এটাই মেইন, এটাই আসল, এটাই সর্বস্ব, এইটাই সবকিছু। এর পরবর্তী শুটার অক্সিলারি সেন্সর। সিরিয়াসলি এরকম প্রাইস সেগমেন্টের একটা স্মার্টফোনে আপনি আলট্রয়েডও পাচ্ছেন না, মানে এটা আসলেই হতাশা ভাই, আসলেই মানে আমরা 45,000 টাকার একটা ফোন কিনবো, বাট তারা একদম মানে কি মানে ক্যামেরা তো কি পুরোপুরি খেয়েই দিয়েছে, ঠিক আছে, মানে তারা ক্যামেরাতে ঠিকঠাক কিছুই দেয় না, বা সেন্সরগুলোকে একদমই পুরো মানে কি পুরো একদম হতাশ। মানে আমরা আল্ট্রাওয়াইড পাচ্ছি না, টেলিফোটো পাচ্ছি না, যেটা কিন্তু আসলে ডিসঅ্যাপয়েন্টিং। এখানে তোমার পারফরমেন্স সেশনও কম দিয়েছে বাজেট হিসেবে, যেটা কিন্তু আমি মানতে পারছি না, প্লাস কি তোমার ক্যামেরা তো কম, মানে যে কোনো এক জায়গায় তো বেশি দিবে তাই না, তোমার পারফরমেন্স সেশনও কম দিচ্ছে, প্লাস কি ক্যামেরা তো পুরোপুরি কম। এটা কিন্তু আসলে ভাই হতাশার একটা ব্যাপার। মানে আল্ট্রা সেন্সরটা দেওয়া অবশ্যই জরুরি ছিল, কিন্তু তারা সেটাও করেনি। তো চলো বিউটি প্লে করি। আসলে মানে কোনোভাবেই মানা যায় না, এবং শুধুমাত্র এই কারণে এই স্মার্টফোনটা না কেনা উচিত। ইভেন ওর প্রিভিয়াস জেনারেশন সেখানেই আমরা আল্ট্রাওয়াইড পেয়েছিলাম, অ্যাটলিস্ট একটা আল্ট্রাওয়াইড তো দিবে ভাই। মানে সেটাই তো, টেলিফোটো সেটাই তো। হয়, মানে এখন ফোনের দাম অনেক বেড়ে গেছে, ঠিক আছে, সেই জায়গা থেকে মানলাম যে টেলিফোটো নেই, কিন্তু একটা আল্ট্রাওয়াইড তাই বলে থাকবে না, এটা একদম এটা আসলে হতাশা। 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। Okay, okay. যদিও যে মেইন শুটারটা এটা যথেষ্ট ক্রিস্প ভাইব্রেন্ট টাইপের ছবি দেয়, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, দেখতে সুন্দর লাগে, এন্ড ছবি তোলার সময় সুপার স্মুথ হাতে বা একদম স্টেবল ভাবে তোলার প্রয়োজন পড়ে না, যেহেতু OIS রয়েছে। কালারের জায়গাটা ওই যেটা বললাম, কালারটা একটু ভাইব্রেন্ট করে প্রেজেন্ট করে। আর অবশ্যই একটু ব্রাইবেন করে তুলছে, ঠিক আছে, বাট আমার কাছে না একটু কেমন জানি গোলা গোলা লাগছে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই এটা কালারফুল একটা ছবি দিচ্ছে, মানে সোশ্যাল মিডিয়া রেডি আপলোড ইমেজ, ঠিক আছে, খারাপ না, বাট তারপর ব্রাইবেন করতে গিয়ে কি মানুষ কাছে ছবিটা মনে হচ্ছে একটু গোলা গোলা বা শার্পনেস অনেকটা ঘাটতি এরকম মনে হচ্ছে। তো এটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে, মানে বেশি একটা ভালো লাগেনি বললেই চলে। তো চলো বিউটি প্লে করি। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ওয়াইডই বলা যেতে পারে। আসলে মেইন ক্যামেরাটা আশানুরূপ রেজাল্ট দিচ্ছে, প্রায় ম্যাক্সিমাম ক্লিকেই আপনি ইউজেবল আউটপুট না, কিছু কিছু ছবি আছে অনেকটা ভালো লাগছে, যেমন এটাই দেখো, এটার ব্রাইবেনটা একটু তুলনামূলক কি কম্পেয়ার করি ওটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা অনেকটাই কম। তো হিসেবে এটা কালারফুল ছবি হিসেবে বেশ সুন্দর লাগছে, বেশ খারাপ লাগছে না, মানে ডিটেলসটা বেশ ভালো পাওয়া যাচ্ছে, তো হিসেবে ছবিটা বেশ ভালো। আবার কিছু কিছু ছবি কি একটু ব্রাইবেন বেশি করার কারণে কি মনে হচ্ছে এখানে শার্পনেসের ঘাটতি বা ছবিটা কি অনেকটা গোলা গোলা লাগে, যেটা কিন্তু একটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। পারবেন, প্লাস ভালোও লাগবে। তবে আপনি ওই যে আল্ট্রাওয়াইড পাচ্ছেন না, অন্য কিছু পাচ্ছেন না, যে জিনিসটা আসলে হইলো না। লো লাইটে কিছুটা স্ট্রাগল করে, সেক্ষেত্রে কিছুটা গ্রেনের দেখা পাওয়া যায়, সেটা কাট করতে গিয়ে সামটাইমস একটু সফটও করে, বাট স্টিল ভালোই লাগে। আর এই স্মার্টফোনটাতে ক্যামেরা টু API এর ক্ষেত্রে লেভেল 3 তে আমরা দেখছি অ্যাক্টিভ আছে। অন্যদিকে এটাতে পোর্ট্রেট মোড আপনারা ব্যবহার করতে তো পারবেন দুইটা ফোকাল লেন্থে, এটা ডিজিটালি জুম করে করছে, দ্যাটস ওয়াই যেটা হয় পোর্ট্রেট মোডে ছবিগুলো একটু সফট মনে হয়। হ্যাঁ সেটাই, ছবিটা সফট করতে ঠিক আছে, বাট আবার আমি যদি বলি তাহলে আমি বলবো অবশ্যই 2x এর ছবিটা বেশি সুন্দর বা বেশি বেটার লাগছে ওভারঅল। তো 2x এর ছবিটা কি ডিটেলসটা বেশি পাওয়া যাচ্ছে, ওটা দেখতে বেশি সুন্দর লাগছে এই আর কি। তো তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো বিউটি প্লে করি। আপনি 1x এর ছবিতে ভালোই রেজলিউশন দেখবেন, শার্পনেস ডিটেলও ভালো পাওয়া যায়, বাট 2x এ গেলে দেখতে তো সুন্দর লাগে, কিন্তু যখন একটু বড় ডিসপ্লে বা এই ডিসপ্লেতে একটু জুম করে দেখবেন তখন বুঝবেন যে ছবিটা একটু সফট। ব্যাকগ্রাউন্ড ব্লাইন্ডনেস মোটামুটি ওকে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার সুন্দর আছে, এটা সেলফি লাভারদের ভালো লাগারই কথা। এটা যথেষ্ট শার্প এন্ড ডিটেইল ছবি দেয়, যদিও লাইটিং সিনারি একটু অনুকূল। অবশ্যই ছবির কোয়ালিটিটা দেখো, এটা অনেকটা শার্প প্লাস ডিটেলসের পরিমাণ মানে তেমন কোনো ঘাটতি নেই ওভারঅল ছবি, মানে ফ্রন্ট ক্যামেরাটা আসলেই ভালো, মানে ঠিক আছে, বিশেষ করে যারা সেলফি লাভার আছে তাদের জন্য মানে এই ক্যামেরাটা ঠিকঠাক আছে, খারাপ না, কারণ ছবির কোয়ালিটি বেশ ভালো, বেশ গুড, প্লাস কি সোশ্যাল মিডিয়া রেডি আপলোড হিসেবে কি এটা তুমি মানে চয়েস করতেই পারো। হ্যাঁ আর ওই যে বললাম মানে এখানে কিন্তু বেশি ব্রাইবেন করছেন, তার জন্য কি এখানে বেশি শার্পনেসের ঘাটতি বা ওরকম কোনো কিছু লাগছে না, ছবি দেখে মনে হচ্ছে অনেকটাই শার্প। তো চলো বিউটি প্লে করি। বেটার, আদারওয়াইজ এক্সপোজার কন্ট্রোলিং একটু ইস্যু আমি পেয়েছি। মোট কথা যেটা দাঁড়ালো, সেলফিতে ছবি তুললে আপনাকে বেশ সুন্দর লাগবে, আর বেশি সুন্দর লাগবে যদি কিনা আমাদের টাইজো থেকে আপনি এখন সানগ্লাস নিয়ে তারপর ছবিটা তুলে ফেলেন, কারণ টাইজোতে এই মুহূর্তে আপনাদের জন্য দারুণ সব লেটেস্ট সানগ্লাসগুলো রয়েছে, যেগুলো একদম চায়না থেকে নিয়ে আসা। সো আপনারা চাইলে আপনার পছন্দের সানগ্লাসটা এখন টাইজো থেকে নিতে পারেন, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোনের রিয়ারের ক্যামেরা 4K 30 FPS, যেটাও কম। ভিডিওতে স্টেবিলিটি মোটামুটি ওকে, আর ভিডিও শার্পনেস জন্য আপনি ভালো পাবেন। এক্সপোজার কন্ট্রোলিং এর টাইম কিছুটা নিচ্ছে, বাট ভিডিওটা দেখো অনেকটা কি জিটারিং, মানে ভিডিওটা কি একটু কাপাকাপি মনে হচ্ছে, মানে OIS আছে তারপর কি অনেকটা কাপাকাপি মনে হচ্ছে, বা একটু জিটারিং আছে, যেটা কিন্তু আসলে সমস্যা। মানে 4K 30 FPS ঠিক আছে, খারাপ না, বাট 4K 60 FPS আসলে ভালো হতো। তো চলো ভিডিও প্লে করি।
জিটারিং এর মতো ইস্যু আছে। আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল, যেখানে আমরা রেকর্ড হতে দেখছি 4K 30 fps এবং এটাই সর্বোচ্চ। প্লাস এই মুহূর্তে যে সাউন্ডটা রেকর্ড হচ্ছে ওটা এই স্মার্টফোনের মাইক্রোফোন। না, ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা আমার কাছে তুলনামূলক যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই ফ্রন্ট ক্যামেরার ভিডিওটা আমার কাছে বেশি ভালো লেগেছে অবশ্যই, কারণ ভিডিওটা একটু বেশি ফর্সা করে দিচ্ছে বা একটু স্মুথ করে দিচ্ছে, যেটা দেখতে খারাপ লাগছে না। সেমবার মাথার উপর কিন্তু একটা লাইট আছে, যেটা লাইটের ব্রাঞ্চটা মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ না। তো ওভারঅল বিশেষ করে যারা আমার মতো ফ্রন্ট ক্যামেরা দেখি ভিডিও শুট করো তাদের কাছে আই থিঙ্ক বেশ বেটার লাগবে বা ভালো লাগবে। হ্যাঁ, তো চলো ভিডিও প্লে করি। সাউন্ড কোয়ালিটির ব্যাপারে আপনারা বলবেন। সাউন্ড কোয়ালিটি একটু বেশি দরকার ছিল আর কি। মোটামুটি ওকে, রিয়ারের ক্যামেরার মতো একদম ওই লেভেলের না, বাট যেটা হয় একটু সফট করে প্রেজেন্ট করছে, মানে এটি তো সুন্দর লাগছে। ওই লেভেলটা আপনি হয়তো এখানে পাবেন না, আদারওয়াইজ ওকে আছে। সুতরাং ক্যামেরাতে একটা ডাউনগ্রেড তো আপনি বলবেনই। দ্বিতীয়ত এই প্রাইস সেগমেন্টে 45,000 টাকায় এই ধরনের ক্যামেরা সেটআপ আপনি কখনোই এক্সপেক্ট করেন না, এবং সেই জায়গা থেকে আমিও সাজেশন দেবো না এই স্মার্টফোনটা আপনার নেওয়ার জন্য, অন্তত এই মুহূর্তে যে দাম রয়েছে। যদি এই স্মার্টফোনের দাম 40-এর নিচে বা আশেপাশে আসে তখন কি আপনি চিন্তা করতে পারেন, আদারওয়াইজ আমার মনে হয় এটা 40-ও চিন্তা করাটা ঠিক না, যেহেতু ক্যামেরায় যদি আপনার আসলে কোনো প্রায়োরিটি না থাকে তাইলে দেখেন। এই হচ্ছে ঘটনা। স্টেরিও স্পিকার আছে, সাউন্ড কোয়ালিটি ভালো। নট C5 এ স্টেরিও ছিল না, হ্যাঁ ওটাতে ছিল না, এটাতে আছে কিন্তু। সো এই জায়গাটা আবার একটু আপগ্রেড লক্ষ্য করবেন। সাউন্ড কোয়ালিটি ভালো, যথেষ্ট লাউডার সাউন্ড দেয়। এইটার হ্যাপটিক ফিডব্যাকটা ভালো এবং যথেষ্ট টাইট স্ট্রং। অন্যদিকে ভালো জিনিস হচ্ছে ব্যাটারি। এই স্মার্টফোনটার মাঝে 7500 mAh এর ব্যাটারি ওকে, বিশাল বড় ব্যাটারি দিয়েছে। হয়ে থাকে 8000 mAh, এটা তোমার ইন্ডিয়ান ভেরিয়েন্ট, যেটা ওটা মধ্যে পাচ্ছে 7500 mAh এর ব্যাটারি, যেটা আই থিঙ্ক বেশ গুড। ইন্ডিয়া হলে 8000 mAh, আর ইন্ডিয়ান হলে 8000 mAh পাচ্ছি, ঠিক আছে। আর যদি গ্লোবাল ব্র্যান্ড নিতে চাও তাহলে তুমি 7500 পাচ্ছি, যেখানে 500 mAh কি কস্ট কাট করেছে, যেটা দেখি বোঝা যাচ্ছে। বাট ইন্ডিয়ান ব্র্যান্ড 8000 পাচ্ছি, যেটা আসলেই ভালো। বাট ওভারঅল তারপর দুইটার ব্যাটারি গ্লোবাল আর ইন্ডিয়ান দুইটাই ঠিকঠাক আছে, খারাপ না। তো চলো ভিডিওটি প্লে করি। ব্যাটারি রয়েছে, তবে আপনারা এটা পাবেন 7000 mAh এর প্লাস 80 ওয়াটের চার্জিং সিস্টেম। ওকে, চার্জার পাওয়ার ঠিকঠাক আছে। 7500 mAh স্ট্যান্ডার্ড, বর্তমান সময়ে স্ট্যান্ডার্ডেরও একটু উপরেই বলতে পারেন। আর এটা দিয়ে আপনি খুব সহজেই 1.5 দিনের মতো চালাতে পারবেন। হেভি ইউজার হয়ে থাকলেও দেখবেন একদিন চালানোর পরে 35% অ্যারাউন্ড এরকম। সো ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো, বাট ছোটখাটো কয়েকটা বিষয় থাকে। নেটওয়ার্ক রিসিপশন সেই জায়গা থেকে ভালো করছে, ওয়াইফাই নেটওয়ার্ক রিসিপশন সেটা ভালো। বাট যেটা দেখলাম ব্লুটুথ 5.2 রয়েছে স্মার্টফোনটাতে, যেটা হওয়ার তো কথা না। এটা যদি হয়ে থাকে এটা আসলে অনেক ব্যাকডেটেড, লেটেস্ট কিছু থাকা উচিত ছিল। এই স্মার্টফোনটা না কেনার জন্য বেশ কিছু কারণ রয়েছে, এবং সেই জায়গা থেকে আমি অন্তত বলবো এই ফোনটা এই মুহূর্তে না কেনা উচিত। আসলে দাম কমলে আপনারা তখন গিয়ে প্ল্যান করলে করতে পারেন, বাকি ডিসিশন তো আপনাদের হাতে থাকেই। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কেউ অলরেডি কিনে থাকলে সেটাও জানাতে পারেন। এমনিতে দাম কমলে তখন গিয়ে বলা যায় যে ওকে, এটার ইউজার এক্সপিরিয়েন্স তো ভালো, সে জায়গা থেকে চয়েস করা যায়, মেইন ক্যামেরাও ভালো, বাট দামের সাথে তো আসলে যাচ্ছে না। বিষয় হচ্ছে ওটাই। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলে আমরা দেখে নিলাম তোমার OnePlus Nord C6, যেটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না, কারণ এখানে তারা ক্যামেরাতে পুরোপুরি কস্ট কাট করেছে ঠিকই, কস্ট কাট করেছে, বাট কস্টটা কিন্তু কাট করেনি, যেটা কিন্তু আসলে সমস্যা। আমরা আল্ট্রাইটও পাচ্ছি না, যেটা কিন্তু আসলে হতাশার। প্লাস পারফরমেন্স সেকশন যে বাজেটে ফোনটা এসেছে, এটা পারফরমেন্স সেকশন কি খুবই দুর্বল, আগের যে ভ্যারিয়েন্ট ছিল ওটা থেকে এটা খুবই দুর্বল। হ্যাঁ, তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটা আসলে ভ্যালু ফর মানি আমি এখনো বলতে পারছি না। যদি দামটা যদি 35 থেকে 40-এর মধ্যে আসে তাহলে বলবো যে না, এটা ঠিকঠাক আছে, খারাপ না। এই ছিল আমার ভিডিওর ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখাবে নতুন করে রিঅ্যাকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।